গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা সবাই দেখছো এক্সাম ক্র্যাকার ইউটিউব চ্যানেল। সো আজকে আমরা আলোচনা করতে চলেছি 2015 সালের ডাব্লিউবিপি কনস্টেবলের যে জিকেগুলো এসছে সেগুলো সম্পর্কে। তো 1 থেকে 37 নম্বর কোশ্চেনের মধ্যে যে জিকেগুলো ছিল সেগুলো অলরেডি আমরা কালকের ক্লাসে আলোচনা করেছি। তো 38 নম্বরের পর থেকে যে জিকেগুলো আছে সেগুলো আজকে আমরা আলোচনা করব। চলো ক্লাসটা স্টার্ট করা যাক। প্রথম কোশ্চেন হলো যে নিম্নলিখিত কারণে পশ্চিমবঙ্গে প্রজেক্ট সবুজায়ন 2015-তে চালু হয়েছিল। জিজ্ঞেস করতে যে প্রজেক্ট সবুজায়ন 2015 সালে পশ্চিমবঙ্গে যে চালু করা হয়েছিল সেটা কী কারণে চালু করা হয়েছিল। প্রজেক্ট সবুজায়ন চালু করা হয়েছিল ভূমিক্ষয় রোধ করতে। কী করার জন্য? ভূমিক্ষয় রোধ করার জন্য, মানে একটু প্রোটেক্ট দ্য সয়েল ইরোজন, মানে ভূমি যে ক্ষয় হয় সেটাকে রোধ করার জন্য প্রজেক্ট সবুজায়নটা চালু করা হয়েছিল। এবার কোশ্চেন আসতে পারে যে প্রজেক্ট সবুজায়ন কোন রাজ্য সরকার চালু করেছিল, তোমরা কি বলবে? পশ্চিমবঙ্গ। তারপর কোশ্চেন আসতে পারে যে প্রজেক্ট সবুজায়ন কবে চালু হয়েছিল? 2015 সালে। এই প্রজেক্ট সবুজায়নের থ্রুতে কী করা হয়েছিল? গাছ লাগানো হয়েছিল। যে নদীর ধারগুলো ছিল ওই নদীর ধারে গাছ লাগানো হয়েছিল, যাতে নদীর ধারের যে মাটিগুলো আছে সেগুলো ধস নেমে মানে ধস না পড়ে যায় সেই মাটিগুলোতে। এছাড়াও পশ্চিমবঙ্গ সরকার আরও অনেক প্রকল্প নিয়ে এসেছিলো, সেই প্রকল্পগুলো সম্পর্কে জানা যাক, কারণ এগুলো পরীক্ষাতে খুব ফ্রিকোয়েন্টলি জিজ্ঞেস করতে থাকে। যেরকম একটা প্রকল্প নিয়ে এসেছিলো মা প্রকল্প। মা প্রকল্প যদি বলে মা প্রকল্প কোন রাজ্য সরকারের, তোমরা কি বলবে? পশ্চিমবঙ্গ। যদি বলে মা প্রকল্প কোন রাজ্য সরকারের, তোমরা কি বলবে? পশ্চিমবঙ্গ। তারপর জিজ্ঞেস করবে যে মা প্রকল্প কবে লঞ্চ করা হয়েছিল, তোমরা কি বলবে? 2021 সালে। যদি বলে মা প্রকল্প কবে লঞ্চ করা হয়েছে, কি বলবে? 2021 সালে। আর মা প্রকল্প কোন রাজ্য সরকার নিয়ে এসে? পশ্চিমবঙ্গ। তো এই মা প্রকল্পের থ্রুতে কী করা হয়েছিল? এই মা প্রকল্পের থ্রুতে 5 টাকায় ডিম ভাত খাওয়ানো হতো দরিদ্র লোকদের। কী করা হতো? 5 টাকায় ডিম ভাত খাওয়ানো হতো। 5 টাকায় ডিম ভাত খাওয়ানো হতো কাদের? দরিদ্র লোকদের। তাহলে কি বললাম? মা প্রকল্প। মা প্রকল্প কবে এসেছে? 2021 সালে। কোন সরকার নিয়ে এসেছে? পশ্চিমবঙ্গ সরকার। এর থ্রুতে কী করা হতো? 5 টাকায় দরিদ্র মানুষদের ডিম ভাত খাওয়ানো হতো। এছাড়াও কী নিয়ে এসেছিল? এছাড়াও 2021 সালে আরেকটা স্কিম নিয়ে এসেছিলো, সেটা হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম। যদি বলে স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম কে নিয়ে এসছে? স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম। স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম নিয়ে এসছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম কে নিয়ে এসছে? পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। কবে নিয়ে এসছে? 2021 সালে। এর থ্রুতে কী করতো? এর থ্রুতে বাচ্চাদের 10 লাখ টাকা অবধি লোন দিত। বাচ্চাদের মিনস স্টুডেন্টদের। এর থ্রুতে কী করা হতো? স্টুডেন্টদের 10 লাখ টাকা অবধি লোন দেওয়া হতো তাদের হায়ার স্টাডির জন্য, মানে পড়াশোনা করার জন্য। এছাড়াও নিয়ে এসছে কি? লক্ষ্মীর ভাণ্ডার। তোমরা জানো, যদি বলে লক্ষ্মীর ভাণ্ডার কোন রাজ্যের? যদি বলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, যদি বলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কোন রাজ্য চালু করেছে? লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। তারপর জিজ্ঞেস করবে যে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কবে চালু করা হয়েছিল, তোমরা কি বলবে? 2021 সালে। এর থ্রুতে কী করা হতো? এর থ্রুতে যে গ্রামে যে দরিদ্র মহিলারা আছে তাদেরকে কী করা হতো? টাকা দেওয়া হতো ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এছাড়াও এছাড়াও কন্যাশ্রী প্রকল্প, এই কোশ্চেনটা পরীক্ষায় অনেকবার এসছে। কন্যাশ্রী প্রকল্প, যদি বলে এই কন্যাশ্রী প্রকল্পটা কোন রাজ্যের? কন্যাশ্রী প্রকল্প, যদি বলে এই কন্যাশ্রী প্রকল্পটা কোন রাজ্যের, কী বলবে? পশ্চিমবঙ্গ। যদি বলে এই কন্যাশ্রী প্রকল্পটা কবে চালু করা হয়েছিল? 2013 সালে। এই কন্যাশ্রী প্রকল্প কেন চালু করা হয়েছিল? এই কন্যাশ্রী প্রকল্পটা চালু করা হয়েছিল বাল্যবিবাহ রোধ করা এবং পড়াশোনায় আর্থিক সহায়তা করার জন্য। বাল্যবিবাহ রোধ করা, অল্প বয়সে যে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো সেটাকে বন্ধ করার জন্য, আর যাতে পড়াশোনায় আর্থিক সাহায্য করার জন্য সেই মেয়ে স্টুডেন্টদের। আর কি করা হতো এটাতে? আর কি করা হতো যে 13 থেকে 18 বছর, তার মানে হচ্ছে ক্লাস 8 থেকে ক্লাস 12 অবধি যে মেয়েরা থাকতো, ক্লাস 12 অবধি যে মেয়েরা মানে গার্লস স্টুডেন্টরা থাকতো, তাদেরকে কী করা হতো? বার্ষিক 1,000 টাকা করে দেওয়া হতো প্রতি বছর। 1,000 টাকা করে প্রতি বছর দেওয়া হতো। আর যার 18 বছর 1,000 টাকা করে প্রতি বছর দেওয়া হতো। আর যার 18 বছর পেরিয়ে যাবে, তাকে এককালীন 25,000 টাকা দেওয়া হতো। যার 18 বছর পেরিয়ে যাবে তাকে এককালীন 25,000 টাকা দেওয়া হতো। আর যারা 8 থেকে দ্বাদশ শ্রেণী অবধি পড়ে, মানে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী অবধি পড়ে, তাদের কী করা হতো? বার্ষিক 1,000 টাকা করে দেওয়া হতো। এছাড়াও কি এসছে? সবুজ সাথী প্রকল্প। যদি বলে সবুজ সাথী প্রকল্প কোন রাজ্য সরকারের, কি বলবে? পশ্চিমবঙ্গ। সবুজ সাথী। যদি বলে সবুজ সাথী প্রকল্প কোন রাজ্য সরকারের, কি বলবে? পশ্চিমবঙ্গ। যদি বলে সবুজ সাথী প্রকল্প কবে লঞ্চ করা হয়েছে? 2015 সালে। এর থ্রুতে কী করা হতো? নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে স্টুডেন্টরা ছিল তাদের সাইকেল প্রদান করা হচ্ছিল। তাহলে কি বললাম? সবুজ সাথী প্রকল্প কোন রাজ্য সরকারের? পশ্চিমবঙ্গ। আর যদি বলে সবুজ সাথী প্রকল্প কবে এসেছে, তোমরা কি বলবে? 2015 সালে। আর যদি বলে এই সবুজ সাথী প্রকল্পটা কি? নবম থেকে দ্বাদশ শ্রেণীর যে ছাত্ররা ছিল তাদেরকে কী করা হতো? নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রদের সাইকেল প্রদান করা হতো, নবম থেকে দ্বাদশ। চলো পরের কোশ্চিনে যাওয়া যাক। পরের কোশ্চেন হলো যে লবণ সত্যাগ্রহ আন্দোলনে মহাত্মা গান্ধীর সাথে কে নেতৃত্ব দিয়েছিলেন?
তো লবণ সত্যাগ্রহ আন্দোলনে মহাত্মা গান্ধীর সাথে যিনি নেতৃত্ব দিয়েছিলেন তার নাম হচ্ছে সরোজিনী নাইডু। যদি বলে লবণ সত্যাগ্রহ আন্দোলনে মহাত্মা গান্ধীর সাথে কে নেতৃত্ব দিয়েছিলেন, তোমরা কি বলবে? সরোজিনী নাইডু। আর যদি বলে এই লবণ সত্যাগ্রহ আন্দোলনটা কবে শুরু হয়েছিল, তোমরা কি বলবে? 1930 সালে। লবণ সত্যাগ্রহ আন্দোলনটা কবে শুরু হয়েছিল? 1930 সালে। এই লবণ সত্যাগ্রহ আন্দোলনেরই আরেক নাম হচ্ছে আইন অমান্য আন্দোলন। এই লবণ সত্যাগ্রহ আন্দোলনেরই আরেক নাম কি? আইন অমান্য আন্দোলন। যেটাই আইন অমান্য আন্দোলন সেটাই লবণ সত্যাগ্রহ আন্দোলন। যদি বলে আইন অমান্য আন্দোলন বা লবণ সত্যাগ্রহ আন্দোলন কবে চালু হয়েছে? 1930। তো এই আন্দোলনের সময় কি করেছিল? গান্ধীজি হচ্ছে সবরমতী আশ্রম থেকে ডান্ডি অবধি হেঁটে গেছিলো। সবরমতী আশ্রম থেকে গান্ধীজি কী করেছিল? ডান্ডি অবধি হেঁটে গেছিলো। তো গান্ধীজি 12ই মার্চ 1930 সালে হাঁটা শুরু করেছিল। 12ই মার্চ 1930 থেকে 6 এপ্রিল 1930 সাল পর্যন্ত হেঁটে গেছিলো। গান্ধীজি কী করেছিল? 12ই মার্চ 1930 থেকে 6 এপ্রিল 1930 পর্যন্ত কী করেছিল? হেঁটে গেছিলো। কোথায়? সবরমতী থেকে ডান্ডি অবধি। সবরমতী থেকে দান্ডি অবধি। তো টোটাল কতদিন হেঁটেছে? 24 দিন। যদি পরীক্ষায় কোশ্চেন আসে গান্ধীজি কবে থেকে কবে হেঁটেছিল, কী বলবে? 12ই মার্চ 1930 থেকে 6ই এপ্রিল 1930 পর্যন্ত। যদি বলে কতদিন হেঁটেছিল, কী বলবে? 24 দিন। কোথা থেকে কোথায় হেঁটেছিল? সবরমতী আশ্রম থেকে ডান্ডি অবধি। আর যদি বলে কত মাইল হেঁটেছিল, কী বলবে? 241 মাইল। আর যদি বলে কত মাইল হেঁটেছিল গান্ধীজি, কী বলবে? 241 মাইল গান্ধীজি হেঁটেছিল। মানে গান্ধীজি আর তার সহকর্মীরা, তার সঙ্গে যারা ছিল। এটা গেল হচ্ছে লবণ সত্যাগ্রহ আন্দোলন। এবার সরোজিনী নাইডু সম্পর্কে কিছু কোশ্চিন আছে, সেগুলো জেনে নাও। সরোজিনী নাইডুকে নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া বলে। যদি বলে নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া কাকে বলা হয়, কী বলবে? সরোজিনী নাইডু। কোশ্চিন আছে যে নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া কাকে বলা হয়? নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া বলা হয় হচ্ছে সরোজিনী নাইডুকে। এছাড়াও কোশ্চিন আছে দ্য গোল্ডেন থ্রেশহোল্ড, এই বইটা কার লেখা? কী বলবে? সরোজিনী নাইডু। দ্য গোল্ডেন থ্রেশহোল্ড, দ্য গোল্ডেন থ্রেশহোল্ড, দ্য গোল্ডেন থ্রেশহোল্ড, এই বইটা কার লেখা? কী বলবে? সরোজিনী নাইডু। তাহলে কি বললাম? নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া কাকে বলা হয়? সরোজিনী নাইডুকে। আর দ্য গোল্ডেন থ্রেশহোল্ড, দ্য গোল্ডেন থ্রেশহোল্ড, এই বইটা কার লেখা? তোমরা কি বলবে? সরোজিনী নাইডুর লেখা হচ্ছে এই গোল্ডেন থ্রেশহোল্ড বইটা। গোল্ডেন থ্রেশহোল্ড। এছাড়াও কোশ্চিন আসে যে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিল? ভালো করে শুনবে, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয়, যদি বলে ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন, কি বলবে? সরোজিনী নাইডু। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় সভাপতি কে ছিলেন? সরোজিনী নাইডু। যদি বলে কোন সেশনে ছিল, তোমরা কি বলবে? কানপুর সেশন। কানপুর সভা 1925 সালে ভারতের জাতীয় কংগ্রেসের যে সভাটা হয়েছিল, কোথায় হয়েছিল? কানপুর। 1925 সালে ভারতের জাতীয় কংগ্রেসের যে সভাটা হয়েছিল সেটা কোথায় হয়েছে? কানপুর। সেই কানপুর সভার সভাপতিত্ব কে করেছিল? সরোজিনী নাইডু। তাহলে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন? সরোজিনী নাইডু। যদি বলে কোন সভার? কানপুর সভার। আর সেই সভাটা কবে হয়েছে? 1925 সালে। এছাড়াও যদি জিজ্ঞেস করে কোনো রাজ্যের প্রথম মহিলা গভর্নর কে ছিল, কি বলবে? সরোজিনী নাইডু। কোনো রাজ্যের প্রথম মহিলা গভর্নর, যদি জিজ্ঞেস করে কোনো রাজ্যের প্রথম মহিলা গভর্নর কে ছিল? মহিলা গভর্নর ছিল সরোজিনী নাইডু। আর যদি বলে কোন রাজ্যের ছিল, কি বলবে? উত্তরপ্রদেশ। কোনো রাজ্যের প্রথম মহিলা গভর্নর, যদি জিজ্ঞেস করে কোনো রাজ্যের প্রথম মহিলা গভর্নর কে ছিল, কোনো রাজ্যের প্রথম মহিলা গভর্নর ছিল সরোজিনী নাইডু। যদি বলে কোন রাজ্যের, কি বলবে? উত্তরপ্রদেশ। এছাড়াও তোমরা এখানে আরেকটা অপশান দেখছো, অ্যানি বেসান্ত। যদি বলে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিল, এটা কিন্তু প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিল, এ কিন্তু ভারতীয় ছিল না। অ্যানি বেসান্ত কোথাকার ছিল? আইরিশ, মানে আয়ারল্যান্ডের। যদি বলে অ্যানি বেসান্ত কোথাকার ছিলেন, কি বলবে? আয়ারল্যান্ডের। তো ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি যদি বলে, শুধু মহিলা সভাপতি, তাহলে কি বলবে? অ্যানি বেসান্ত। আর যদি বলে অ্যানি বেসান্ত কবে ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন? 1917 সালে কলকাতা সেশন। 1917 সালে ভারতের জাতীয় কংগ্রেসের যে সভাটা হয়েছিল, কোথায় হয়েছিল? কলকাতা। 1917 সালে ভারতের জাতীয় কংগ্রেসের যে সভাটা হয়েছিল সেটা হয়েছিল কলকাতা। সেখানে সভাপতিত্ব কে করেছিল? অ্যানি বেসান্ত। আর অ্যানি বেসান্ত কোথাকার ছিলেন? আইরিশ। এ প্রথম মহিলা সভাপতি ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের। আর এ প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের। এছাড়াও এখান থেকে আরেকটা কোশ্চিন আসে যে এই যে লবণ সত্যাগ্রহ আন্দোলন, কোশ্চিন আসে যে লবণ সত্যাগ্রহ আন্দোলন তামিলনাড়ু থেকে কে নেতৃত্ব করেছিল? তামিলনাড়ু থেকে। এই কোশ্চেনটা পিএসসিতে খুব জিজ্ঞেস করে। এই যে লবণ সত্যাগ্রহ আন্দোলনটা হয়েছে, এই লবণ সত্যাগ্রহ আন্দোলনটা তামিলনাড়ু থেকে কে নেতৃত্ব করেছিল? তোমরা কি বলবে? চক্রবর্তী রাজা গোপালাচারী। কি বলবে? চক্রবর্তী রাজা গোপালাচারী। তাহলে কি বললাম? চক্রবর্তী রাজা গোপালাচারী, যে
লবণ সত্যাগ্রহ আন্দোলনটা তামিলনাড়ু থেকে কে নেতৃত্ব দিয়েছিল কি বলবো? চক্রবর্তী রাজা গোপালাচারী। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হলো যে কর্কটক্রান্তি রেখা যে জেলার উপর দিয়ে গিয়েছে, তো পশ্চিমবঙ্গের যে জেলাগুলো আছে তার কটা জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে সেটার কথা এখানে জিজ্ঞেস করেছে। সবার আগে জেনে নেওয়া যাক যে কর্কটক্রান্তি রেখা কী। সাপোজ ভাবো এটা পৃথিবীর সেন্টার দিয়ে মানে কেন্দ্র দিয়ে একটা লাইন পাস করে, যেটা একটা কাল্পনিক রেখা। পৃথিবীর যে কেন্দ্র দিয়ে একটা কাল্পনিক রেখা পাস করেছে সেটাকে আমরা বলি নিরক্ষরেখা। সেটাকে আমরা কি বলি? নিরক্ষরেখা। এবার যখন 23.5 ডিগ্রি উত্তরে চলে যাব, 23.5 ডিগ্রি উত্তর, আর একটা হয় হচ্ছে 23.5 ডিগ্রি দক্ষিণ। একটা হয় 23.5 ডিগ্রি উত্তর আর একটা হচ্ছে 23.5 ডিগ্রি দক্ষিণ, নর্থ আর সাউথ। 23.5 এটা হচ্ছে নিরক্ষরেখা যেটা পৃথিবীর সেন্টার দিয়ে যায়, এটাকে 0 ডিগ্রি কনসিডার করা হয়। এটা হচ্ছে নিরক্ষরেখা যেটা পৃথিবীর কেন্দ্র দিয়ে যায়, যেটাকে 0 ডিগ্রি কনসিডার করা হয়। এবার সেই পৃথিবীর উপর নিরক্ষরেখা থেকে 23.5 ডিগ্রি নর্থে যে কাল্পনিক রেখাটা গেছে সেটাকে আমরা বলি কর্কটক্রান্তি রেখা। কর্কটক্রান্তি রেখা সেটাকে আমরা কি বলি? কর্কটক্রান্তি রেখা। আর 23.5 ডিগ্রি দক্ষিণে যে রেখাটা গেছে সেটাকে আমরা কি বলি? মকরক্রান্তি রেখা। তো এটাই জিজ্ঞেস করেছে যে এই কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে গেছে। তো তার আগেও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসে যে এই যে কর্কটক্রান্তি রেখা দেখছো, কর্কটক্রান্তি রেখা ভারতের কটা রাজ্যের মধ্যে দিয়ে গেছে? তোমরা কি বলবে? 8টা। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মুখস্থ করে নেবে যে কর্কটক্রান্তি রেখা ভারতের মোট কটা রাজ্যের উপর দিয়ে গেছে? তোমরা কি বলবে? 8টা। আর যদি বলে এই 8টা রাজ্য কী কী, তোমরা কি বলবে? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা আর হচ্ছে মিজোরাম। যদি বলে এই কর্কটক্রান্তি রেখা ভারতের কটা রাজ্যের উপর দিয়ে গেছে, তোমরা কী বলবে? কর্কটক্রান্তি রেখা ভারতের 8টা রাজ্যের উপর দিয়ে গেছে। কী কী? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা আর মিজোরাম। এই যে 8টা রাজ্য দেখছো, এই 8টা রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। এরপর কোশ্চিন আসে যে এই কর্কটক্রান্তি রেখা, যেহেতু তোমরা পশ্চিমবঙ্গের পরীক্ষা দেবে, তো পশ্চিমবঙ্গের পরীক্ষা কি জিজ্ঞেস করবে? এই কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কটা জেলার উপর দিয়ে গেছে? কি বলবে? 4টা। ওটা বললাম ভারতের 8টা হচ্ছে রাজ্যের উপর দিয়ে গেছে। আর পশ্চিমবঙ্গের কটা জেলার উপর দিয়ে গেছে কর্কটক্রান্তি রেখা? পশ্চিমবঙ্গের 4টা জেলার উপর দিয়ে গেছে। যদি বলে সেই 4টা জেলা কী কী? পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান আর নদিয়া। পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, বর্ধমান আর নদিয়া। যদি বলে কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কটা জেলার উপর দিয়ে গেছে? তোমরা কি বলে? 4টা জেলা। সেই 4টা জেলা কী কী? পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান আর নদিয়া। এটা পশ্চিমবঙ্গের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হবে। তো এবার জিজ্ঞেস করেছে যে কর্কটক্রান্তি রেখা যে জেলার উপর দিয়ে গেছে, কর্কটক্রান্তি রেখা 4টা জেলার উপর দিয়ে গেছে। কী বললাম? পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান আর নদিয়া। তার মধ্যে মাত্র একটাই জেলা অপশানে দেওয়া আছে, তাহলে কী হবে? নদিয়া। কর্কটক্রান্তি রেখা যে জেলার উপর দিয়ে গেছে সেটা কি? নদিয়া। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হলো যে রামানুজম ছিলেন একজন বিখ্যাত কি? গণিতজ্ঞ। যদি বলে রামানুজম কে ছিল? একজন বিখ্যাত গণিতজ্ঞ। এই যে এই রামানুজনের জন্ম ডেট হচ্ছে মানে বার্থডে হচ্ছে 22শে ডিসেম্বর। এর জন্ম তারিখ হচ্ছে 22শে ডিসেম্বর। এই 22শে ডিসেম্বর আমরা জাতীয় গণিত দিবস হিসাবে পালন করি। যদি বলে জাতীয় গণিত দিবস কবে পালন করা হয়? 22শে ডিসেম্বর। যদি বলে জাতীয় গণিত দিবস কবে পালন করা হয়, কী বলবে? 22শে ডিসেম্বর। কেন? এই 22শে ডিসেম্বর হচ্ছে রামানুজমের জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে আমরা ন্যাশনাল ম্যাথমেটিক্স ডে বা জাতীয় গণিত দিবস পালন করি 22শে ডিসেম্বর। এছাড়াও এই রামানুজমের নামে একটা পুরস্কার দেওয়া হয়, সেই পুরস্কারটার নাম হচ্ছে শাস্ত্র রামানুজম পুরস্কার, শাস্ত্র রামানুজম প্রাইজ। যদি বলে শাস্ত্র রামানুজম প্রাইজ কোন ক্ষেত্রে দেওয়া হয়? শাস্ত্র রামানুজম পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? কি বলবে? গণিত। যদি বলে শাস্ত্রীয় রামানুজম পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? কি বলবে? গণিত। যদি বলে শাস্ত্রীয় রামানুজম পুরস্কার, এই যে শাস্ত্র রামানুজম পুরস্কার দেখছো, শাস্ত্র রামানুজম পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? গণিত। যদি জিজ্ঞেস করে 2023 সালে এই শাস্ত্র রামানুজম পুরস্কার কে পেয়েছে? 2023 সালে এই শাস্ত্র রামানুজম পুরস্কার কে পেয়েছে? রুইজিয়াং ঝাং। যদি বলে শাস্ত্রীয় রামানুজম পুরস্কার 2023 সালে কে পেয়েছে? তোমরা কি বলবে? রুইজিয়াং নাম শুনেই বুঝতে পারছো, চাইনিজ নেম, রুইজিয়াং ঝাং। এ হচ্ছে 2023 সালে শাস্ত্র রামানুজম পুরস্কার পেয়েছে, 2023 সালে।
যদি বলে শাস্ত্রী রামানুজম পুরস্কার কে পেয়েছে? রুইজিয়াং জাং 2023 সালে। আর এই শাস্ত্রী রামানুজম পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? তোমরা কি বলবে? ম্যাথমেটিক্স। এছাড়াও আমরা পড়েছি যে নোবেল 6টা ক্ষেত্রে দেওয়া হয়, কিন্তু গণিতে নোবেল দেওয়া হয় না। তাহলে যদি জিজ্ঞেস করে গণিতের সবথেকে বড় পুরস্কারের নাম কি বলবে? অ্যাবেল প্রাইজ। অ্যাবেল প্রাইজ বা অ্যাবেল পুরস্কার। যদি বলে গণিতে দেওয়া সবথেকে বড় পুরস্কারের নাম কি? অ্যাবেল প্রাইজ। গণিতে দেওয়া সবথেকে বড় পুরস্কারের নাম কি? অ্যাবেল প্রাইজ। আর যদি জিজ্ঞেস করে 2023 সালে অ্যাবেল প্রাইজ কে পেয়েছে, কি বলবে? লুইস ক্যাফরেলি। লুইস ক্যাফেরেলি। লুইস ক্যাফেরেলি। লুইস ক্যাফেরেলি হচ্ছে 2023 সালে অ্যাবেল পুরস্কার পেয়েছে। তাহলে যদি জিজ্ঞেস করে অ্যাবেল পুরস্কার, যদি বলে ম্যাথমেটিক্সে দেওয়া মানে গণিতে দেওয়া সবথেকে বড় পুরস্কারের নাম কি? তোমরা কি বলবে? অ্যাবেল প্রাইজ। গণিতে দেওয়া সবথেকে বড় পুরস্কার হচ্ছে অ্যাবেল প্রাইজ। আর যদি জিজ্ঞেস করে 2023 সালে এই অ্যাবেল প্রাইজ কে পেয়েছে? লুইস ক্যাফেরেলি। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হলো, যে কোশ্চেনটা রিপিট এসছে, এর আগের দিনও পড়িয়েছিলাম, যে ভারতবর্ষে হোয়াইট রেভলিউশনের জনক কাকে বলে? হোয়াইট রেভলিউশন, হোয়াইট মানে কি? সাদা। তো শ্বেত বিপ্লব, এর বাংলা হচ্ছে শ্বেত বিপ্লব। হোয়াইট রেভলিউশনের বাংলা হচ্ছে শ্বেত বিপ্লব। হোয়াইট রেভলিউশনের বাংলা কি? শ্বেত বিপ্লব। তো যদি বলে ভারতে হোয়াইট রেভলিউশনের জনককে, তোমরা কি বলবে? ডক্টর ভার্গিস কুরিয়ান। ভারতে হোয়াইট রেভলিউশন মানে শ্বেত বিপ্লবের জনককে কি বলবে? ভার্গিস কুরিয়ান। আর যদি বলে শ্বেত বিপ্লব কিসের সাথে যুক্ত? দুধ উৎপাদন। যদি বলে শ্বেত বিপ্লব কিসের সাথে যুক্ত? কি বলবে? দুধ উৎপাদন। তাহলে কি বললাম? যদি বলে শ্বেত বিপ্লব কিসের সাথে যুক্ত? তোমরা কি বলো? শ্বেত বিপ্লব হচ্ছে দুধ উৎপাদনের সাথে যুক্ত। আর যদি বলে ভারতবর্ষে হোয়াইট রেভলিউশনের জনক বা শ্বেত বিপ্লবের জনক কাকে বলে? ডক্টর ভার্গিস কুরিয়ানকে। তো দুটো কোশ্চেন আছে, শ্বেত বিপ্লব কিসের সাথে যুক্ত? কি বলবে? দুগ্ধ উৎপাদন। আর যদি জিজ্ঞেস করে ভারতের শ্বেত বিপ্লবের জনককে, ডক্টর ভার্গিস কুরিয়ান। এছাড়াও ডক্টর ভার্গিস কুরিয়ানের জন্ম তারিখ হচ্ছে 26শে নভেম্বর। ডক্টর ভার্গিস কুরিয়ানের জন্মদিন কবে? 26শে নভেম্বর। আর সেই দিন আমরা কী করি? জাতীয় দুগ্ধ দিবস হিসাবে পালন করি। জাতীয় দুগ্ধ দিবস বা ন্যাশনাল মিল্ক ডে হিসাবে পালন করি। যদি বলে জাতীয় দুগ্ধ দিবস বা ন্যাশনাল মিল্ক ডে কবে পালন করা হয়? 26শে নভেম্বর। কিসের জন্যে? এই যে ডক্টর ভার্গিস কুরিয়ান দেখছো, তার জন্মদিন উপলক্ষে। এছাড়াও তোমরা এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছ, নরমান বোরল্যাক। যদি বলে পৃথিবীতে সবুজ বিপ্লবের জনককে, পৃথিবীতে বলেছি, পৃথিবীতে সবুজ বিপ্লবের জনক। যদি বলে পৃথিবীতে সবুজ বিপ্লবের জনককে, তোমরা কি বলবে? নরমান বোরল্যাক। যদি বলে পৃথিবীতে সবুজ বিপ্লবের জনক, পৃথিবীতে সবুজ বিপ্লবের জনক হচ্ছে সবুজ বিপ্লব। পৃথিবীতে সবুজ বিপ্লবের জনককে কি বলবে? নরমান বোরল্যাক। আর যদি বলে বিশ্বে সবুজ বিপ্লবের জনক হচ্ছে নরমান বোরল্যাক। আর যদি বলে বিশ্বের কোন দেশে প্রথম সবুজ বিপ্লব চালু হয়েছিল? কি বলবে? মেক্সিকো। যদি বলে কবে? 1960-এর দশকে। তাহলে যদি বিশ্বে সবুজ বিপ্লবের জনক কে জিজ্ঞেস করে, তাহলে কি বলবে? নরমান বোরল্যাক। বিশ্বে সবুজ বিপ্লবের জনক হচ্ছে নরমান বোরল্যাক। আর যদি বলে বিশ্বের কোন দেশে প্রথম সবুজ বিপ্লব শুরু হয়েছিল? মেক্সিকোতে। কবে? 1960-এর দশকে। মেক্সিকোতে 1960-এর দশকে প্রথম সবুজ বিপ্লব শুরু হয়েছিল। আর বিশ্বে সবুজ বিপ্লবের জনক হচ্ছে নরমান বোরল্যাক। আর যদি বলে সবুজ বিপ্লব কিসের সাথে যুক্ত? তোমরা কী বলবে? ধান গম উৎপাদন বৃদ্ধির সাথে। যদি বলে সবুজ বিপ্লব কিসের সাথে যুক্ত? তোমরা কি বলবে? ধান গম উৎপাদন বৃদ্ধির সাথে যুক্ত হচ্ছে সবুজ বিপ্লব। এছাড়াও যদি কোশ্চেনে জিজ্ঞেস করে যে ভারতে সবুজ বিপ্লবের জনককে, তোমরা কি বলবে? MS স্বামীনাথন। ভারতে সবুজ বিপ্লবের জনক হচ্ছে MS স্বামীনাথন। যদি বলে ভারতে সবুজ বিপ্লবের জনককে, ভারতে সবুজ বিপ্লবের জনক হচ্ছে MS স্বামীনাথন। আর যদি বলে ভারতের কোন রাজ্যে প্রথম সবুজ বিপ্লব ঘটেছিল? পাঞ্জাব। যদি বলে ভারতে সবুজ বিপ্লবের জনককে, তোমরা কি বলবে? MS স্বামীনাথন। আর যদি বলে ভারতের কোন রাজ্যে প্রথম সবুজ বিপ্লব ঘটেছিল? পাঞ্জাবে। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হলো যে NSSO পুরো কথাটি হলো, NSSOর ফুল ফর্ম জিজ্ঞেস করেছে। NSSOর ফুল ফর্মটা জেনে নাও। ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন। NSSOর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন। যদি জিজ্ঞেস করে NSSOর ফুল ফর্ম কি বলবে? ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন। ভারতের যে দরিদ্র সীমা, সেই দরিদ্র সীমাটাকে মাপে হচ্ছে NSSO। কত % লোক দরিদ্র সীমার নিচে আছে, কত % লোক দরিদ্র সীমার উপরে আছে, সেটা কে মাপে? এই NSSO। কিন্তু জিজ্ঞেস করে যে NSSO ফুল ফর্ম কি বলবে? ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন, NSSOর ফুল ফর্ম। এছাড়াও আর একটা সংস্থা জিজ্ঞেস করে, যেটা হচ্ছে প্ল্যানিং কমিশন।
যদি জিজ্ঞেস করে যে প্ল্যানিং কমিশন কবে তৈরি হয়েছিল, প্ল্যানিং কমিশন যদি জিজ্ঞেস করে প্ল্যানিং কমিশন কবে তৈরি হয়েছিল, তোমরা কি বলবে? 1950 সালে। যদি জিজ্ঞেস করে প্ল্যানিং কমিশন কবে তৈরি হয়েছিল, 1950 সালে। আর যদি বলে প্ল্যানিং কমিশন কে তৈরি করেছিল, পণ্ডিত জওহরলাল নেহেরু। পণ্ডিত জওহরলাল নেহেরু, আমাদের যে প্রথম প্রধানমন্ত্রী ছিল সে পণ্ডিত জওহরলাল নেহেরু। তাহলে কি বললাম? প্ল্যানিং কমিশন কে তৈরি করেছে? পণ্ডিত জওহরলাল নেহেরু। প্ল্যানিং কমিশন তৈরি করেছে পণ্ডিত জওহরলাল নেহেরু। কবে তৈরি করেছিল? 1950 সালে। খুব ইম্পর্টেন্ট সংস্থা। এই প্ল্যানিং কমিশনের নাম চেঞ্জ করে 1 জানুয়ারি 2015 সালে যে প্ল্যানিং কমিশন ছিল সেটার নাম পরিবর্তন করে কি করা হয়েছে? নীতি আয়োগ। মোদি গভর্নমেন্ট আসার পর কি করেছে? ওই প্ল্যানিং কমিশনটার নাম চেঞ্জ করে কি করে দিয়েছে? নীতি আয়োগ। যদি বলে নীতি আয়োগের আগের নাম কি ছিল, কি বলবে? প্ল্যানিং কমিশন। আর যদি বলে প্ল্যানিং কমিশনের নাম পরিবর্তন করে নীতি আয়োগ কবে করা হয়েছে? 1 জানুয়ারি 2015 সালে। এবার পরীক্ষায় জিজ্ঞেস করে যে এই নীতির ফুল ফর্ম কি? এই নীতির ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন ন্যাশনাল নীতির ফুল ফর্ম পরীক্ষায় জিজ্ঞেস করে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। এই নীতির ফুল ফর্ম যদি জিজ্ঞেস করে কি বলবে? ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, নীতির ফুল ফর্ম। এই প্ল্যানিং কমিশনের নাম পরিবর্তন করে নীতি আয়োগ করা হয়েছে, সেই নীতির ফুল ফর্ম কি? ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। তো এবার যদি জিজ্ঞেস করে যে এই নীতি আয়োগ বা প্ল্যানিং কমিশন, যেটার আগের নাম প্ল্যানিং কমিশন ছিল, এই নীতি আয়োগ যেটার আগের নাম কী ছিল? প্ল্যানিং কমিশন, এর চেয়ারম্যানকে? এর চেয়ারম্যান সবসময় প্রধানমন্ত্রী হয়। প্ল্যানিং কমিশন, নীতি আয়োগ যার আগের নাম কী ছিল? প্ল্যানিং কমিশন। যদি বলে এই নীতি আয়োগ বা প্ল্যানিং কমিশনের চেয়ারম্যানকে, এই নীতি আয়োগ বা প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান সবসময় কে হয়? প্রধানমন্ত্রী হয়। তাহলে যদি বলে বর্তমান টাইমে নীতি আয়োগের চেয়ারম্যানকে, তোমরা কি বলবে? নরেন্দ্র মোদী। কারণ সবে বলে দিলাম যে নীতি আয়োগের চেয়ারম্যান কে হয়? প্রধানমন্ত্রী। তাহলে বর্তমান টাইমে নীতি আয়োগের চেয়ারম্যান কে হবে? নরেন্দ্র মোদী। আর যদি বলে বর্তমান টাইমে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যানকে, তোমরা কি বলবে? ভাইস চেয়ারম্যান হচ্ছে সুমন বেরি। যদি বলে বর্তমান টাইমে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, যদি বলে বর্তমান টাইমে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যানকে সুমন বেরি। এছাড়াও আরেকটা কোশ্চেন আছে যে বর্তমান টাইমে নীতি আয়োগের সিইওকে কি বলবে? বর্তমান টাইমে নীতি আয়োগের সিইও হচ্ছে BVR সুব্রমণিয়াম। যদি বলে বর্তমান টাইমে নীতি আয়োগের সিইওকে BVR সুব্রমণিয়াম। তাহলে কি বললাম? বর্তমান টাইমে নীতি আয়োগের চেয়ারম্যানকে নরেন্দ্র মোদী, বর্তমান টাইমে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যানকে সুমন বেরি, আর বর্তমান টাইমে নীতি আয়োগের সিইওকে BVR সুব্রমণিয়াম। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হলো যে ভারতবর্ষের দ্রুততম রেলগাড়ির নাম কি? ভারতবর্ষের দ্রুততম রেলগাড়ি। তো ভারতবর্ষের দ্রুততম রেলগাড়ির নাম হচ্ছে, এখানকার রেসপেক্ট হবে শতাব্দী এক্সপ্রেস। ভারতের দ্রুততম রেলগাড়ির নাম কি? এখানকার রেসপেক্ট হবে শতাব্দী এক্সপ্রেস। বাট তোমরা এটা পড়বে না। তোমরা যদি বর্তমানে ভারতের দ্রুততম রেলগাড়ির নাম জিজ্ঞেস করে, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, কি বলবে? বন্দে ভারত। যদি বলে বর্তমান টাইমে ভারতের দ্রুততম রেলগাড়ির নাম কি? বন্দে ভারত। যদি ওর স্পিড জিজ্ঞেস করে 180 কিলোমিটার পার আওয়ার। যদি বলে ভারতবর্ষের দ্রুততম রেলগাড়ির নাম কি? বর্তমান টাইমে ভারতবর্ষের দ্রুততম রেলগাড়ির নাম হচ্ছে বন্দে ভারত। আর যদি বলে এই বন্দে ভারতের স্পিড কত? 180 কিলোমিটার পার আওয়ার। এই বন্দে ভারতেরই আরেক নাম কি? ট্রেন 18। এই বন্দে ভারতেরই আরেক নাম হচ্ছে ট্রেন 18। যে এই ট্রেনটার নাম ট্রেন 18-এরই আরেক নাম হচ্ছে বন্দে ভারত, বা বন্দে ভারতেরই আরেক নাম হচ্ছে ট্রেন 18। সেটা হচ্ছে ভারতের দ্রুততম রেলগাড়ি। এছাড়াও জিজ্ঞেস করে যে এই শতাব্দী এক্সপ্রেস কবে চালু হয়েছিল, তোমরা কি বলবে? 1988 সালে। যদি জিজ্ঞেস করে এই শতাব্দী এক্সপ্রেস কবে চালু হয়েছিল, তোমরা কি বলবে? 1988 সালে শতাব্দী এক্সপ্রেস চালু হয়েছিল। এছাড়াও কোশ্চেন জিজ্ঞেস করে যে ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্মের নাম কি? বর্তমানে ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম, যদি এইসব কোশ্চেন পরীক্ষায় আছে, দীর্ঘতম, যদি বলে বর্তমানে ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটা, তোমরা কি বলবে? হুগলি না, কিন্তু হুবলি। দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম, দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্মের নাম কি? তোমরা কি বলবে? হুবলি। যদি বলে ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্মের নাম কি? হুবলি। আর যদি বলে এই হুবলিটা কোথায়, কি বলবে? কর্ণাটক। ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম মানে সবথেকে লম্বা
যদি বলে ভারতের সবথেকে লম্বা রেলওয়ে প্ল্যাটফর্মের নাম কি, তোমরা কি বলবে হুবলি। আর হুবলিটা কোথায়, কর্ণাটক। আর যদি বলে কত কিলোমিটার লম্বা, কি বলবে 1.5 কিলোমিটার। যদি বলে ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্মের নাম কি, হুবলি। আর যদি বলে এই হুবলিটা কোথায়, কর্ণাটক। আর এই হুবলির লেন্থ হচ্ছে 1.5 কিলোমিটার। এছাড়াও জিজ্ঞেস করে যদি পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেলওয়ে স্টেশনের নাম কি, তোমরা কি বলে খড়গপুর। পশ্চিমবঙ্গের দীর্ঘতম, যদি বলে পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেলওয়ে স্টেশনের নাম কি, বলবে খড়গপুর। পশ্চিমবঙ্গের দীর্ঘতম, যদি বলে পশ্চিমবঙ্গের দীর্ঘতম মানে পশ্চিমবঙ্গের সবথেকে লম্বা রেলওয়ে স্টেশন, কী নাম বলবে, পশ্চিমবঙ্গের সবথেকে লম্বা রেলওয়ে স্টেশন হচ্ছে খড়গপুর। এছাড়াও যদি জিজ্ঞেস করে ভারতের ব্যস্ততম রেলওয়ে স্টেশন কোনটা, ভারতের ব্যস্ততম রেলওয়ে স্টেশন, যদি জিজ্ঞেস করে ভারতের ব্যস্ততম রেলওয়ে স্টেশন কোনটা, ভারতের ব্যস্ততম রেলওয়ে স্টেশন হলো, ভারতের ব্যস্ততম রেলওয়ে স্টেশন কোনটা, ভারতের ব্যস্ততম রেলওয়ে স্টেশন হলো হাওড়া। যদি বলে ভারতের ব্যস্ততম রেলওয়ে স্টেশন কোনটা, তোমরা কি বলবে হাওড়া হচ্ছে ভারতের ব্যস্ততম রেলওয়ে স্টেশন। তো উপরে একটা কোশ্চেন ছাড়া পড়ে গেছে, সেটা হলো যে নিচের কোন দেশটির রাষ্ট্রপতিকে 2016 সালে নোবেল শান্তিতে পুরস্কার ভূষিত করা হয়েছে। এটা পড়ার দরকার নেই, তোমরা এখানে 2016 জায়গায় তোমরা পড়বে 2023 সালে শান্তির জন্য নোবেল পুরস্কার কাকে দেওয়া হয়েছে, তোমরা কি বলবে নার্গিস মোহাম্মদী। এটা তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, নার্গিস মোহাম্মদী, নার্গিস মোহাম্মদী। যদি বলে 2023 সালে শান্তির জন্য নোবেল পুরস্কার কাকে দেওয়া হয়েছে, তোমরা কি বলবে নার্গিস মোহাম্মদী। আর যদি জিজ্ঞেস করে এই নার্গিস মোহাম্মদী কোন দেশের, তোমরা বলবে ইরানের। ইনি ইরানের একজন অ্যাক্টিভিস্ট ছিলেন। নার্গিস মোহাম্মদী কোন দেশের, কি বলবে ইরানের, যাকে 2023 সালে কি করা হয়েছে, শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। তো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করলাম। যদি ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ।